জামাত ইসলাম তার রাজনীতির ইতিহাসে সবচাইতে সেরা রাজনীতিটা এই মুহূর্তে করছে। এবং আমরা বোধ করি এই যে জামাতের পলিটিক্যাল জার্নি, এই জার্নিতে সে দীর্ঘদিন পথহারা থাকলেও সঠিক রাজনৈতিক পথের গলির সন্ধান পেয়েছে বলে এখন মনে হচ্ছে। আর জামাতের এই রাজনীতি দেখে তার যে মেইন অপোনেন্ট, প্রধান প্রতিপক্ষ বিএনপি, তাদের এখন চোখ ছানা বড়া অবস্থা। আর আওয়ামী লীগ তো আছেই, তারা বাইরে বসেই হম্বি তম্বি দিচ্ছে। ওই যে হারপিক মজুমদার, সে বলছে আমরা প্রথমেই আগে বাংলাদেশে ঢুকে জামাতকে নির্মূল করব। তার এই কথার একটা গুরুত্ব আছে। হারপিক মজুমদার কেন জামাতকে নির্মূল করার ঘোষণা দিলেন এবং বিএনপির মহাসচিব, তারপরে রাশেদ খানের মতো ওই যে দল বদল করা পল্টিবাজরা কেন জামাতকে নির্মূল করার কথা বলছে, এই বিষয়টা কিন্তু খুব সাধারণ বিষয় নয়, খুব ডিপলি চিন্তা করার বিষয়। কারণ জামাত এখানে দুইভাবে আগাচ্ছে। ওই যে বললাম, কেউ যদি একবার পথের সন্ধান পেয়ে যায়, পথের দিশা পেয়ে যায়, তাহলে তাকে আর আটকিয়ে রাখা যায় না। আর যারা পথ দিয়ে হাঁটে, পথ খুঁজে বেড়ায়, কেউ যদি সঠিক পথ পেয়ে যায় তারাও এটা বুঝতে পারে, প্রতিদ্বন্দ্বীরা। সুতরাং জামাত যে সঠিক রাজনীতির গলিতে ঢুকে পড়েছে, এতে অন্যদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটা বুঝতে পেরেই এখন তারা এই কথাগুলো বলছে। দুইভাবে জামাত ইসলাম এখানে তার রাজনীতি পরিচালনা করছে। আসেন আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। প্রথমত তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির কথা বলি। এই বিষয়টি আলোচনা করার আগে আমাদের একটু বুঝে নিতে হবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা। আপনারা জানেন যে 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামাত ইসলাম যে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, ক্ষমতায় যাওয়ার মতো একটা আসন সংখ্যা পেয়ে গিয়েছিলেন, এই ব্যাপারে কিন্তু জোর একটা কানাঘুষা আছে। এবং সেই ফল যে ডাকাতি করে পাল্টে দেয়া হয়েছে, এই ব্যাপারেও যে সমস্ত যুক্তি, প্রমাণ, দলিল, দস্তাবেজ আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। জামাত ইসলামকে ডিপ স্টেট থেকে বলা হয়েছিল যে আপনারা 200-র অধিক আসন পেয়েছেন, যদি আপনারা ক্ষমতায় যান, সরকার গঠন করেন, আপনাদেরকে কিন্তু 15 দিনও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এখন আপনারা কি করবেন ভাবেন। বিরোধী দলে যান, বিএনপিকে ক্ষমতায় আসতে দিন, না হলে কিন্তু আপনাদের এই হবে। জামাতের আমির বারবার এই কথাটি বলেছেন যে আমরা চাইলে হট্টগোল বাঁধাতে পারতাম, আমরা না মেনে নিয়ে গ্যাঞ্জাম লাগাতে পারতাম, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আমরা দেখেছি সুদানের গৃহযুদ্ধ, আমরা দেখেছি বিভিন্ন দেশের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ একবার যদি কোনো দেশে লেগে যায়, তাহলে ওই দেশ কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই চিন্তা থেকে আমরা ক্ষমতা চাই না, আমরা আমাদের দেশ আগে চাই। আগে দেশ পুনর্গঠন হোক, তারপরে জনগণ যদি মনে করে যে এদেরকে ক্ষমতা দেয়া দরকার, তাহলে তারা দেবে, আমরা তাদের সেবা করব। এটা পরিষ্কার করে বলেছেন। এটাকেই বলে দেশপ্রেমিক। আপনি দেখেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরে সে দেশের মানুষদেরকে সমূলে ধ্বংস করার জন্য, কচুকাটা করার জন্য ওইখানে বসে এতদিন ধরে স্বয়ং বাংলাদেশে বসে কেটেছে, আর এখন ওইখানে বসে আবার কাটার হুমকি দিচ্ছে। বিএনপিও ঠিক একই কাজ করতো। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো, তাহলে বিএনপি এদেশে শান্তিতে জামাতকে ক্ষমতায় থাকতে দিত না, রাষ্ট্র পরিচালনা করতে দিত না। এখন নিজেরা ক্ষমতায় আছে, তাই তো নিজেরা প্রতিদিন মারামারি করে গড়ে প্রতিদিন 10 জন করে মানুষ নিহত হচ্ছে সারা বাংলাদেশে। তাহলে তখন যদি জামাত ইসলাম থাকতো কি অবস্থা হতো? এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বললাম, এইখানে ডিপ স্টেট জামাতকে যতই হুমকি দিক, জামাতের যদি ইন্টারন্যাশনাল কোনো কানেক্টিভিটি থাকতো, অন্য কোনো দেশ, আমেরিকা বা চীন বা ভারত, মনে করেন উদাহরণ দিচ্ছি, যদি বলে দিত ডিপ স্টেটকে যে তোর কত বড় ক্ষমতা আছে তুই কর, আমরা জামাতকে ওখানে ক্ষমতায় দেখতে চাই, তোরা কিভাবে 15 দিন তার ক্ষমতায় টিকতে না দিস এটা দেখব, এটা যদি বলতো, তাহলে কিন্তু ডিপ স্টেট ওই টেপা মাছের মতো আস্তে করে মুখটা বন্ধ করে পানির নিচে তাদেরকে ডুব মারতে হতো। এটা জামাত ইসলাম উপলব্ধি করতে পেরেছে। তাদের পক্ষে এই ধরনের কথা বলার মতো কেউ ছিল না। ইউরোপীয় ইউনিয়ন তারা সাপোর্ট দিয়েছিল, মৌন সমর্থন, কিন্তু তাদের পক্ষে যে জোরালো কোনো বক্তব্য দেবে, তাদের যে ইন্টারন্যাশনাল যে সাপোর্ট লাগে, একটা দেশ কিন্তু একা চলতে পারে না। এই বিষয়টা কিন্তু আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। কোন দেশে কে ক্ষমতা চালাবে, কারা ক্ষমতায় আসবে, কে সরকার প্রধান হবে,
এটা কিন্তু এই ভূ রাজনীতির অনেক গুরুত্ব আছে, তারা এটা নির্ধারণ করে দেয়। তাহলে তার যখন আন্তর্জাতিক যে মিত্ররা, এই মিত্ররা যখন তার পাশে এসে দাঁড়াতো, তাহলে কিন্তু তার এই অবস্থা হতো না। তো জামাত বুঝলো যে আন্তর্জাতিকভাবে জামাত বন্ধুহীন, তার পাশে এসে শক্তভাবে দাঁড়ানোর মতো, কথা বলার মতো, তাকে সমর্থন দেওয়ার মতো কেউ নাই। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, জামাতের জনপ্রিয়তা কতটুকু, এতদিন এই রাজনীতি সে কেন করতে পারে নাই? কারণ জামাত জানতো না তার জনপ্রিয়তা কতটুকু আছে, তাদের কতজন ভোটার তাদেরকে চায়, জনগণ তাদের পক্ষে কি পরিমাণ আছে, এটা জানতো না। তো এইটার মাধ্যমে জামাত ইসলাম কিন্তু সেটা পরখ করে নিল, পরীক্ষা করে নিল। এরপরে তার ওই যে ল্যাপসেসটা সে পুষিয়ে ওঠার জন্য এখন বিভিন্ন দেশে দেশে, বিশেষ করে পাকিস্তান, চীন, তুরস্ক, এই দেশগুলোর সাথে জামাত ইসলাম খুব গভীরভাবে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে। যেহেতু আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর, তাহলে ভারতকে ট্যাকেল দেবার জন্য আমাদের এখানে পাকিস্তান এবং চীন অপরিহার্য, সেই সাথে আমেরিকা তো থাকলোই, ইউরোপীয় ইউনিয়ন তো থাকলোই। জামাত ওই জায়গাটায় হাত দিয়েছে, ঠিক ওই জায়গায় হাত দিয়েছে। আপনারা দেখেছেন ডাকসু ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা জামাতের একটা টিম, তারা কিন্তু এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে। সম্প্রতি যে 3টি দেশের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করা দরকার, এই 3টি দেশের সাথে কিন্তু তারা অলরেডি কানেক্ট হয়ে গেছে। সাদিক কায়েম কয়েকদিন আগে চীন সফর করে আসলেন। এটি কিন্তু একেবারে সিম্পলভাবে হয়েছে, বিষয়টা এরকম না। এটা কিন্তু দীর্ঘ কূটনীতির একটা ফসল। এখানে রাজনীতিতে বিরাট একটা বার্তা আছে, কূটনীতিতে বিরাট একটা বার্তা আছে। এরপরে শিবিরের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সে এখন পাকিস্তান সফর করছে। এর মানে কি? এইখানে একটা বার্তা আছে। পাকিস্তান সফরে যাওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। তার মানে আমাদের এখানে টিকে থাকতে হলে চীন এবং পাকিস্তান, এই দুটি দেশ যার পাশে থাকবে, ভারত এখানে কিচ্ছু করতে পারবে না। জামাত ওই জায়গায় হাত দিয়েছে। আর এরপরে তো সাদিক কায়েমকে পাঠিয়েছে আবার অক্সফোর্ড ইউনিয়নে। এখন এই অক্সফোর্ড ইউনিয়নে এইটা আবার আরেকটা জটিল ব্যাপার। এই যে অক্সফোর্ড ইউনিয়ন সাদিক কায়েমকে ডেকে নিয়ে গেল দাওয়াত করে, অক্সফোর্ড ইউনিয়নের কাছে বাংলাদেশ থেকে হাজার হাজার প্রশ্ন যাচ্ছে যে আসলে এটা অক্সফোর্ড ইউনিয়ন এই আয়োজনটা করেছিল কিনা, অন্য কেউ করেছে কিনা, আসলে কি এটা অক্সফোর্ডের প্রোগ্রাম, নাকি সাদিক কায়েমরা নিজেরা এটা অ্যারেঞ্জ করেছে। বাংলাদেশের মানুষকে তাদের এই প্রশ্নের জবাব দিতে দিতে তারা গলদঘর্ম হয়ে গেছে। এবং এই প্রশ্নগুলো করেছে সব এলিট শ্রেণীর লোকজন, শিক্ষিত মানুষ। কেন জানেন? এর একটা কারণ আছে। কারণ হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেছে যে তার বাবা একজন রাজমিস্ত্রির ছেলে অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দিচ্ছে। সাদিক কায়েম বলেছে যে সে খাগড়াছড়ির একটা মাদ্রাসায় পড়তো, তার বাবা একজন সাধারণ কাপড় ব্যবসায়ী, ইংলিশ ছিল তার 3rd ল্যাঙ্গুয়েজ, সে অক্সফোর্ড ইউনিয়নে যে বক্তব্য দিচ্ছে। অক্সফোর্ডের 200 বছরের ইতিহাসে কোনো রাজমিস্ত্রির ছেলে, কোনো মাদ্রাসায় পড়ুয়া ছেলে ওইখানে বক্তব্য দিয়েছে এরকম নাই। এলিটদের চুলকানিটা এইখানেই। অক্সফোর্ড ইউনিয়ন ওই যে তারা যে জবাবগুলো দিয়েছে, ওই জবাবে একটা পর্যায়ে তারা গিয়ে এটা বলতে বাধ্য হয়েছে, দ্য অক্সফোর্ড ইউনিয়ন হ্যাজ ওভার ইটস হিস্টোরি hosted and welcomed some of the most significant global figures in modern era, including Winston Churchill, Yasser Arafat, Margaret Thatcher, Queen Elizabeth II, Muhammad Ali Kelly, Stephen Hawking, Ronald Reagan, Nelson Mandela, etc. তাহলে এই যে ব্যক্তিরা ওখানে বক্তব্য দিয়েছে, সেই জায়গায় সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিতে গিয়েছে। আর এর আগে অল্প পরিসরে ওইখানে যাওয়ার সুযোগ হয়েছে এই কলকাতার শশী থারুর, ভারতীয় সাংবাদিক, আর বাংলাদেশের আগাচৌ আব্দুল গাফফার চৌধুরী। তাহলে এই যে আমাদের বাংলাদেশের যে রাজনীতিটা, এই জায়গাগুলো এতদিন নিয়ন্ত্রণ করতো কারা? এই এলিটরা, এই আগাচৌদের মতো লোকরা। হঠাৎ করে সেখানে মাদ্রাসায় পড়ুয়া সাদিক কায়েম যাবেন, রাজমিস্ত্রির ছেলে যাবেন, এটা কি এই এলিটরা এটা মেনে নিতে চায়? ওদের স্বপ্নের যে রাজ্য, ওটা তাসের ঘরের মতো তছনছ করে খসে পড়েছে। যার কারণে ওরা এখন পাগল হয়ে গেছে। ওরা এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে অক্সফোর্ড ইউনিয়নকে, আর অক্সফোর্ড ইউনিয়ন তাদেরকে জবাব দিচ্ছে। তাহলে জামাত ইসলাম তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য একদিকে তার ছাত্র সংগঠন এবং তারা নিজেরাই এই সমস্ত দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করছে, আর অপরদিকে দেশের ভিতরে বিএনপিকে
তারা এমনভাবে পোষাচ্ছে, কোনো কথা বলে নয়, জাস্ট শুধু বিএনপি যে কার্যক্রম করছে, যে চাঁদাবাজি করছে, যে অনিয়মগুলো করছে, যে দুর্নীতিগুলো করছে, দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির নেতাকর্মীদের দ্বারা যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এইগুলো মানুষের সামনে তুলে ধরে বিএনপিকে পোষাচ্ছে। তাহলে দুইটা প্ল্যান নিয়ে জামাত ইসলাম আগাচ্ছে, তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়াচ্ছে, আর অপরদিকে দেশের ভিতরে বিএনপিকে ক্রমান্বয়ে কোণঠাসা করে, রাজনৈতিকভাবে কোণঠাসা করে, তাকে একেবারে পচিয়ে জনগণের কাছে গন্ধ করে তুলছে। এই জিনিসের, এইটার ভবিষ্যৎ তো যারা রাজনীতি করে, রাশেদ খানরা, এরা তো বুঝতে পারে। যার কারণে তারা এখন জামাত ইসলামকে এলিমিনেট করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা স্বপ্ন দেখছে তাদেরকে এলিমিনেট করতে হবে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে। সর্বশেষ কথা, জামাতের অনেক নেতাকর্মী যারা আপনারা বলেন যে জামাত ভুল রাজনীতি করছে, তাদের কাছে হয়তো এই সমীকরণটা নাই। আপনাদের জ্ঞাতার্থেই জানালাম, জামাত ইসলাম তার ইতিহাসের সেরা রাজনীতিটাই সে এখন করছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মতামত জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।